2022 সনে আপনারা নিশ্চয়ই জানেন আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করছি। 2021 সালের 8ই অক্টোবর সর্বপ্রথম আমরা মানববন্ধনের মাধ্যমে এবং সারা বাংলাদেশের 64 জেলার ডিসি মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে আমরা 45টি দপ্তরে ডাকযোগে পর্যন্ত চিঠিপত্র পাঠিয়েছি। বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি। এমনকি আমরা একটানা 200 দিন পর্যন্ত শাহবাগ মোড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনশনের মতো একটি নির্মম নিষ্ঠুর কর্মযজ্ঞ করেছিলাম, যেটা গোটা জাতি গোটা বিশ্ব হতচকিত হয়েছিল। 21শে ডিসেম্বর 2022 সনে তৎকালীন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি আমাকে টেলিফোনে আশ্বস্ত করেছিলেন যে আমি তোমাদের সাথে আলোচনায় বসে বিষয়টি সুরাহা করব। এইভাবে কথা দেওয়ার পর উনি 2রা জানুয়ারি 2023 সালে আমাদের সাথে আলোচনায় বসলেন এবং 1 ঘন্টা 35 মিনিট আলোচনার এক পর্যায়ে উনি আমাদেরকে কোনো আশার বাণী না শুনে উনি ওখান থেকে স্থান ত্যাগ করলেন এবং বিষয়টি সুরাহা না করেই আমাদের নিয়োগ বঞ্চিত থেকেই যেতে হলো। পরবর্তীতে আমরা এই 2024 সালের 16ই ফেব্রুয়ারি সর্বপ্রথম মানববন্ধন করি জাতীয় প্রেস ক্লাব ঢাকাতে। সেখান থেকে পর্যায়ক্রমে আমরা কয়েকটি কর্মসূচি পালন করেছি। বিশেষ করে গত 17ই অক্টোবর আমরা যখন শাহবাগে মোড় থেকে লং মার্চ করে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে রওনা করার চেষ্টা করি, তখন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয় যে আমরা আপনাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করছি, আপনারা লং মার্চ করে মেহরবানি করে এখান থেকে যাবেন না। আমরা ওনাদের কথার প্রতি শ্রদ্ধা রেখে 17ই অক্টোবর আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে নাখালপাড়াতে আমরা এসেছিলাম একটা প্রতিনিধি দল। সেখানে আমাদের দুর্ভাগ্য মাননীয় প্রধান উপদেষ্টা সেদিন অসুস্থ থাকায় ওনার জনাব সাব্বির আহমেদ স্যার উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আপনারা 1 সপ্তাহ অপেক্ষা করুন, 1 সপ্তাহ পরে আমরা আপনাদের বিষয়টা সুরাহা করার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা নিব। আমরা ওনার কাছ থেকে আসার বাণী পেয়ে 17 অক্টোবর আমরা বাড়িতে সবাই ফিরে যাই। এরপর গত 22শে ডিসেম্বর পর্যন্ত যখন আমাদের এই দাবির বিষয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত আমরা দেখতে না পেয়ে আমরা 20-21 তারিখে বিভিন্ন জেলায় 64 জেলায় আমরা মাইকিং করেছি যে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করব। 22 এবং 23 তারিখ যখন আমাদের হলো তখন মাননীয় প্রধান উপদেষ্টার এপিএস জনাব সাব্বির আহমেদ স্যার উনি আমাদের এই লাগাতার অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে উনি সশরীরে উপস্থিত হয়ে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আলাপ আলোচনার সাপেক্ষে উনি আমাদের বিষয়টি যতদূর সম্ভব দ্রুত নিষ্পত্তি করবেন। এরপর আমরা গত 31শে ডিসেম্বর মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে যখন আমরা এসেছিলাম, সেদিন এসে মাননীয় প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ স্যারেরও পিএস, ওনার নামটা আমি বলতে পারবো না, তবে উনি এসেছিলেন। উনি আমাকে এতটুকু বলেছেন যে আপনাদের এই বিষয়টি যতদূর দ্রুত সম্ভব নিষ্পত্তির জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি যে বিগত দিনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্রের সমস্ত অর্গানকে যথেচ্ছাচার ব্যবহার করে রাষ্ট্রযন্ত্রকে একটি বিকলাঙ্গ প্রতিষ্ঠান, বিকলাঙ্গ দেশে পরিণত করার অপচেষ্টা করেছিল। বিশেষ করে শিক্ষাঙ্গনে শিক্ষক নিয়োগের নামে যে প্রহসন করেছিল, 60,000 জাল সনদ দিয়ে তারা চাকরি দিয়েছে এবং সেখানে আপনারা জেনে থাকবেন 2 লক্ষ টাকার বিনিময়ে সনদ দিয়েছে, 6 লক্ষ টাকার বিনিময়ে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির জন্য ব্যবস্থা করে দিয়েছে। তাদের হিসাবেই যদি পত্রিকার এই হিসাবটা সঠিক হয়ে থাকে তাহলে 60,000 জাল সনদধারীদের চাকরির ক্ষেত্রে 48,000 কোটি টাকার মতো আত্মসাৎ করেছিল তৎকালীন 2 জন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এবং ব্যারিস্টার মহিবুল হাসান নফেল সহ শিক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারীরা যোগসাজশে সেদিন আমরা দেখতে পেয়েছি যে স্বজনপ্রীতির দুর্নীতি এবং লোপাটের একটা বিরাট মহাযজ্ঞ সৃষ্টি হয়েছিল। আপনারা জেনে থাকবেন
যে সিস্টেম অ্যানালিস্ট রাসেল এবং এনটিআরসির চেয়ারম্যান ড্রাইভার জিয়াউর রহমান, এদের দুইজনের যোগসাজশের যত অপকর্ম হয়েছে সমস্ত যোগসাজশের অপকর্মের মূল হোতাই ছিল এরাই। এবং ডাক্তার দীপুমণি মহোদয়কে আমরা যখন মিটিংয়ে বলেছিলাম এই ড্রাইভার সম্পর্কে, তখন উনি তেলে বেগুনে জ্বলে গিয়েছিলেন। এটা সত্যি আমাদের জন্য দুর্ভাগ্যজনক এবং আমরা মনে করি ওনারা আমাদের প্রতি যে বিরাগের বশবর্তী হয়ে কাজ করেছেন, ওনারা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন করেছেন। আমরা আশাবাদী আমরা বর্তমান যে সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মাধ্যমে আমরা এই সকল বৈষম্য দূরীভূত করে নিয়োগের একটি সুব্যবস্থা আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। এবং আমরা বলতে চাই যে কোনো অবস্থাতেই আমরা এই সরকারের বিপক্ষে নয়, এটা সুস্পষ্ট আমাদের ঘোষণা। আমরা চাই সকল প্রকার বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টা সহ মাননীয় শিক্ষা উপদেষ্টা একটি কথা বলেছেন যে কোনো বিষয়ে দাবির ক্ষেত্রে আমাদেরকে লিখিত জানান। আমরা সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে কোনো একটি বিষয়ে রাজপথে আন্দোলন না করে সরাসরি তাদের কাছে লিখিতভাবে আসলে ডকুমেন্টস দেওয়ার জন্য আপনারা সে পথে আসলে কতটুকু অগ্রসর হলেন? জি ধন্যবাদ। আমরা গত 23 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ স্যারের সাথে আলোচনার পর আমরা দুটি দরখাস্ত দিয়েছিলাম এবং এনটিআরসির চেয়ারম্যান স্যারকে আমরা একটা দরখাস্ত দিয়েছি। সেই দরখাস্তে উনি রিকমেন্ড করবেন, মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে সেটি পাঠিয়েছি এবং মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরের যে চিঠিটা ওনার কাছে সরাসরি আমরা হাতে দিয়েছিলাম। এবং আমরা আশা করতেছি যে জনাব সাব্বির আহমেদ স্যার উনি যে চেষ্টা করছেন সেই চেষ্টার সফলতা আমরা অচিরেই দেখতে পাবো। কিন্তু আমরা দৃশ্যমান আমাদের কাজটা কতটুকু হচ্ছে এ ব্যাপারে আপনাদের মাধ্যমে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার আশু হস্তক্ষেপ কামনা করছি। এক্ষেত্রে এনটিআরসি মানে যারা আসলে শিক্ষক নিয়োগ দিচ্ছেন আপনাদেরকে, তারা কি কোনো ধরনের বাধা সৃষ্টি করছেন এই ক্ষেত্রে? দেখুন, আমলা মানেই হচ্ছে একটা জটিলতা। আমি যতটুকু বুঝতে পারছি যে মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সহ যারা বর্তমানে উপদেষ্টা পরিষদে আছেন ওনাদের মানসিকভাবে কোনো সমস্যা নেই, কিন্তু এই শিক্ষা মন্ত্রণালয়ের কতিপয় আমলা এখনও যারা দায়িত্বে আছেন তাদের কতিপয় আমলা যারা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে সুবিধাভোগী ছিলেন ওনাদের কিছু মার কাছে এখনও আমাদের এই বিষয়টি ঘুরপাক খাচ্ছে। আমরা আশা করি সব কিছু শেষ হবে এবং ওনাদেরও বোধোদয় হবে যে আমরা যে বৈষম্যের শিকার হয়েছি এই বিষয়টি সুষ্ঠু সমাধান হবে।